রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প বিতান শিকদারের লেখা হোঁচট খাওয়ার পরে। আমরা এই গল্পটি নিয়েছি আনন্দ পাবলিশার্স দ্বারা প্রকাশিত 12টি প্রেমের গল্প এই বইটি থেকে। মুখ্য চরিত্রে ঘ্যাট, তুড়ি, সত্যরূপ এবং কথক। শুরু হচ্ছে হোঁচট খাওয়ার পরে। ঘ্যাট একটু আগে হোঁচট খেয়ে পড়ে মরে গেল। মৃত্যুস্থল নামে বাঁশবাগান হলেও আম, জাম, বট, অশ্বত্থতে গুঁতোগুঁতি করছে। ফলে কিসের বেরিয়ে থাকা গুঁড়িতে হোঁচটটা যে খেলো ঘ্যাট, সেটাই বুঝতে পারল না। সে অবশ্যই খানিকক্ষণ পড়ে থেকেই উঠে দাঁড়িয়েছিল, কিছুক্ষণ হেঁটে এগিয়েও গিয়েছিল। শেষে হাঁটুর কাছটায় প্যান্টের ধুলো ঝাড়তে গিয়ে বুঝতে পারল খোল ছেড়ে সে বেরিয়ে গেছে। হালকা বায়বীয় অনুভূতি। মুশকিল হচ্ছে, মরার পরপরই মৃত্যু নিয়ে হাহুতাশ করা যায় না, ওটা ধীরে ধীরে আসে। ফলে ঘ্যাটের এখন দুরকম চিন্তা হচ্ছে, একটা হালকা নিশ্চিন্তির, আরেকটা ভারী আফসোসের। নিশ্চিন্তির কারণ হলো প্রাণ পাখি একেবারেই ছটফট করেনি, সুরুত করে বেরিয়ে গেছে। যদি সত্যিই সে মরে থাকে, তবে সেটা ছাপিয়ে হচ্ছে আফসোস, মরার সময় নির্বাচনটা ঠিক হয়নি। দুদিন পরই তুড়ির সঙ্গে ঘ্যাটের বিয়ে। পারল না সে, পারল না তুড়িকে নিয়ে সংসার করতে। হলো না আমার দ্বারা, বিড়বিড় করে নিজেকেই প্রশ্ন করে ঘ্যাট। যাই হোক, এই আঁধারে পড়ে থাকা শরীরটাও তো খুঁজে পাচ্ছে না ঘ্যাট। পকেট হাতড়ে ফোনটা বার করে সে। ধাক্কা খেয়ে ফোনের টর্চটাও গেছে। আপদ নিজে নিজেই রিস্টার্ট হয়ে গেল। ঘ্যাট কন্ট্যাক্টসে গিয়ে দেখে বিতি কিচ্ছিরি সব ব্যাপার। সমস্ত পরিচিতদের নাম্বার ধুয়ে মুছে কী সব যেন এসে জুটেছে। জোম হোম, জোম ওয়ার্ক, চিত্রগুপ্ত অফিস। তাহলে সে বোধহয় সত্যিই বেরিয়ে গেছে। কিন্তু বডিটা দেখতে পেলে একটু নিশ্চিন্ত হওয়া যেত। কিছুক্ষণ ইতিউতি চেয়ে সেটা আর সম্ভব নয় দেখে ঘ্যাট হাঁটা লাগালো। গাছপালা একটু হালকা হওয়াতেই সে তারাপদ খুঁড়োকে দেখতে পায়। ঘ্যাট তাও মরেছি ভাবতে একটু ইতস্তত করে। খুঁড়ো পোড়ো নীলকুঠির ভাঙা চাতালে বসে পা দোলাচ্ছিল। ঘ্যাটকে আসতে দেখে আঁধারে একটু ঠাহর করে বলল, ও মা, কেউ ঘেঁটু নাকি? খুঁড়ো তাও বছর দেড়েক হলো পার হয়েছে। এবার ঘ্যাট খানিক নিশ্চিন্ত হয়, মুখে বলে, হ্যাঁ হ্যাঁ, কি রে হত ছাড়া, কি চোপা এলি নাকি? এলাম কি? ঘ্যাট যেন আরো একটু নিশ্চিত হতে চায়। তাই তো দেখছি, দিব্যি ফটর ফটর জবাব দিয়ে দিচ্ছিস। আমারে দেখতে পাচ্ছিস তো? ঘ্যাট কিছু না বলে গিয়ে খুঁড়োর পাশটাতে বসে। তারপর বলে, তার পাচ্ছি না। বুড়ো খানিক অবাক হয়েই বলে, তা কিসে এলি? হোঁচট খেয়ে। হ্যাঁ, হোঁচট খেয়ে মলি? কোথায়? আরে ওই বাঁশবাগানে, একটু আগে। ঘ্যাট এবার খানিক বিরক্ত হয়ে ওঠে। তোর বাবা, এত প্রশ্ন করো না তো, আগে একটু বুঝে নিতে দাও। সে না হয় একটু থিতিয়ে নে, কিন্তু এমন ফস করে, আরে এরই মধ্যে কবে যেন তোর বিয়ে না? ঘ্যাট গ্যাঁট হয়ে বসে থাকে। যাক, একটা বিষয়ে নিশ্চিত হওয়া গেল, সে মরেছে। বলতে নেই, ভালোই মরেছে, নির্বিঘ্নে বেরিয়ে গেছে। কিন্তু এখন তো অনেক কাজ। সবার আগে বডিটার একটা ব্যবস্থা করতে হবে। গাঁয়ের এপাশটা আবার বিশেষ কেউ আসে টাসে না, ভূত প্রেতের ভয়। বেশি দিন বডি ফেলে রাখলে শেষে গন্ধটন্ধ বেরিয়ে আচ্ছা জ্বালাতন হলো তো। দ্বিতীয়ত, নিজের আর তুড়িদের বাড়িতে জানাতে হবে যে বিয়ে ক্যান্সেল, কারণ ঘ্যাট মরেছে। আর তৃতীয়ত, ঘ্যাট মরল কিসে? 28 বছরের ছেলে হোঁচট খেয়ে পড়ে মরবে কেন? এটা খুঁজে বার করতে হবে। ভাবনাগুলো মাথায় আসার সঙ্গে সঙ্গেই একটু অস্থিরই হয়ে ওঠে ঘ্যাট। কথা হচ্ছে, সে যদি সত্যিই মরে থাকে, তাহলে তো এতক্ষণে তার বৃত্তান্ত সকল জেনে যাওয়ার কথা। মৃত আত্মা নাকি সর্বজ্ঞ হয়। হালিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সংস্কৃত মাস্টার ননী পাল আকছার সে কথা বলে থাকেন।
কিন্তু ঘ্যাঁট তো যাকে বলে এখনো পর্যন্ত কিছুই। উঠে হাঁটা লাগায় সে, হাঁটছে না ভাসছে বোঝা দেয়। তারাপদ পেছন থেকে আওয়াজ দেন, কোথায় চললি? ঘ্যাঁট উত্তর দেয়, নরক গুলজার করতে। কোথায় যাচ্ছে সে জানে না, আগে এই আদার বাদার ঠেলে তো বেরোক। হতবাক সে ছিলই, এইবার দুঃখ মেশানো একটা অনুভূতি ঘুরে ফিরে আসছে। পড়লাম তো বুঝলাম, কিছুক্ষণ ধরে শরীরে হালকা অস্বস্তিও টের পাচ্ছিলাম, কিন্তু মরলাম কি করে? নিজের মনেই বিড়বিড় করতে করতে ঘ্যাঁট এগিয়ে চলে। জঙ্গল ঠেলে বেরোতে বেরোতে অনেকের সঙ্গেই ঘ্যাঁটের দেখা হয়ে যাচ্ছিল। তাদের মধ্যে দালাল দিনু সোম ছিল, বৈজ্ঞানিক ভুবনধারা ছিলেন, আর ছিল চটুল চোর। একটা নারকেল গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে চটুল খড়কে দিয়ে দাঁত খোঁচাচ্ছিল। জীবদ্দশায় মোটামুটি ব্রহ্মজ্ঞানী ছিল। একে জিজ্ঞেস করে কিছু জানা যেতে পারে ভেবে ঘ্যাঁট তার দিকে এগিয়ে আসে। আচ্ছা, কি করে এলাম? প্রশ্নটা শুনে অবাক বিস্ময়ে ঘ্যাঁটের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চটুল বলল, তা আমি কি করে জানবো? না, তুমি তো অনেক কিছুই জানতে টানতে। সেই জানলে পরে অমন খোলা তার ধরে পাঁচিল টপকাতে যাই। আহা, তবুও ভূতেরা মানুষের চেয়ে বেশি জানে। তাহলে তো তোরও জানার কথা। এই সত্য হয়েছে কিনা তারাপদ খুড়ো বলল একটু থিতিয়ে নে। ও বুড়ো কিচ্ছু জানে না, ওই জন্যই তো তোমায় জিজ্ঞেস করছি। আরে বাবা, ওভাবে জানা যায় না, মনঃসংযোগ করতে হয়, তারপর গিয়ে। ঘ্যাঁট একটুখানি মাথা চুলকে বলল, আসলে পড়লাম আর মরলাম গোছের হয়ে গেল তো, ওই জন্যই। চটুল খড়কেটা একটা আকন্দ ঝোপের দিকে ছুঁড়ে দিয়ে বলল, এটুকু বলতে পারি, প্রেমজ কারণে খরচ হয়ে গেছিস, বাকিটা খোঁজ নেগে যা। প্রেমজ কারণ? চমকে ওঠে ঘ্যাঁট। প্রেমজ কারণ মানে তো তুড়ি। খচখচানি একটা ছিলই, তার মানে কি সেটাই সত্যি? কিন্তু ঘ্যাঁট ভাবে, তুড়ি মেরে ফেলবে তাকে কিভাবে আর কেনই বা? পেছন থেকে গুলি টুলি মারল না তো? ঘ্যাঁট পিঠে হাত দিয়ে ছেঁদা গোত্রীয় কিছু আছে কিনা বোঝার চেষ্টা করে। কই, তেমন কিছু তো নেই। তবে তুড়ি কি এ বিয়ে করতে চাইছিল না? অবশ্যই সেটা হলেও ঘ্যাঁটের মরারই কথা, কারণ তার জীবনে তুড়ি ছাড়া অন্য কিছুর মূল্য কতটা ছিল তা তর্ক সাপেক্ষ। একেবারে পাগল প্রেম, এবং অবশ্যই পাগলামোটা একতরফা। সে 17-18 হতো তাও বোঝা যেত, কিন্তু 28 বছরের একটা দামড়া অমন প্রেমে খোলা খাতা হয়ে কি করে ঘুরে বেড়ায়, সেটা একটা রহস্য। যাই হোক, প্রেমে বিতাড়িত হয়ে আত্মহত্যা, সেটা হলেও ব্যাপারটা ঘ্যাঁটের হাতেই থাকত। ইছামতিতে ডুববে নাকি রেল লাইনে গলা দেবে, তুল্যমূল্য বিচার সেই করত না হয়। তুড়ি তাকে মেরে ফেলার কে? কি বা লাভ? আর কাউকে পছন্দ? পানি প্রার্থীর তো অভাব ছিল না। বলতে নেই, তুড়ি ঘ্যাঁটকে দেখিয়ে তাদের একটু বেশিই পাত্তা দিত। নাকি ঘ্যাঁট ভুল ভাবত? আচ্ছা, এমন নয় তো যে তুড়ি এ বিয়ে চাইছিল না? বাস্তবিক তুড়ি যে সঠিক কি চাইতো সেটা ঘ্যাঁট কোনো কালেই কি বুঝতে পেরেছিল? সারাক্ষণই তো তাকে ধোঁয়াশার মধ্যে রেখে দিত। ওই না বলা কথা, অপ্রকাশিত থাকা, সর্বক্ষণ একটা যাই যাই ভাব, যেন ঘ্যাঁটকে ছাড়তে পারলেই তার স্বস্তি। বহুবার জিজ্ঞেস করেছে ঘ্যাঁট, তুমি আমায় সত্যি ভালোবাসো তো? কোনো উত্তর দিত না তুড়ি, একটু হেসে মুখ নামিয়ে নিত। তাহলে এই ছিল মনে? এইবার দুঃখ ছাপিয়ে রাগ হচ্ছে ঘ্যাঁটের। সে এতক্ষণ হাঁটু মুড়ে চটুলের পাশে বসেছিল, এবার উঠে হাঁটা লাগালো। তুড়ি মেরে ফেলল তাকে। তার মাথায় আগুন জ্বলে ওঠে। পেছন থেকে চটুলের আওয়াজ শুনতে পায় ঘ্যাঁট, সাবধানে, বেশি উত্তেজিত হলেই কিন্তু প্রকট হয়ে পড়বি, বেঁধে। বাঁশবাগান থেকে বেরিয়ে খাল পার হয়ে একটু এগোলেই গোয়ালহাটার মোড়, ছেড়ে আর একটু গেলেই লাইন। সেটা পার হয়ে তবে মল্লিক পাড়া। ওই মল্লিক পাড়ারই একধারে তুড়িদের বাড়ি।
ঘ্যাঁট একটানা প্রায় 15 মিনিট হেঁটে স্টেশনের কাছে এসে গুমটি ঘরটা পার হয়ে যেতে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তার চোখ চলে যায় পেছনের ওই চত্বরটার দিকে। বুকটা হু হু করে ওঠে, কারণ একটু আগে ওখানেই তো তার প্রিয় বন্ধু সত্যরূপের সঙ্গে সে বিলিতি খাচ্ছিল। দুজনে গ্লাসে ঢেলে মাংসের চপ দিয়ে। ওহ, আচ্ছা, সত্যরূপ কি জানে যে ঘ্যাঁট আর নেই? কি করে জানবে? একটা দীর্ঘশ্বাস পড়ে ঘ্যাঁটের। ঘ্যাঁটের মনে আছে সত্যরূপই তাকে আজ থেকে মাস 8 আগে প্রথম বলেছিল, তুই মেয়েটা ভালো নয় রে, মনে হয় না তুই ওর সাথে সুখী হতে পারবি। বলা বাহুল্য, ঘ্যাঁট সে কথা তখন কানে নেয়নি। জিজ্ঞেস করেছিল, এই তো মেলায় প্রথম আলাপ করলি, একদিনেই চিনে ফেললি? সোজা সাপটা জবাব দিয়েছিল সত্যরূপ, ওই চোখ আমি চিনি, এ তোকে শুষে ছিবড়ে করে দেবে। ক্লিওপেট্রা যেমন সিজারকে করেছিল, অ্যান্টনিকে করেছিল। আচ্ছা, যাদের নাম বললি তারা সব কোন পাড়ার ছেলে মেয়ে? বাদ দে। তাদেরকে বাদ দিলেও ঘ্যাঁট তুড়িকে জীবন থেকে বাদ দিতে পারেনি। সে কথা বুঝতে পেরে সত্যরূপও আর তাকে এ বিষয়ে কখনো কোনো পরামর্শ দিতে আসেনি। যদি শুনতাম তোর কথা, নিজের মনেই বলে ওঠে ঘ্যাঁট। বিয়ের বাজার হয়ে যাওয়ার পর গত পরশু সত্যরূপই বলেছিল, যাক নিশ্চিন্তি, ফাইনালি বিয়েটা হচ্ছে। আমি তোকে আইবুড়ো বিলিতি দেব, সঙ্গে জগন্নাথের মাংসের চপ আর পেট পুজো রেস্তোরাঁর কাবাব। তুই ঠিক চিনেছিলি রে। আবারও বিড়বিড় করে ঘ্যাঁট, আর দাঁড়ায় না সে। লাইন পার হয়ে একটু এগিয়ে মল্লিক পাড়ায় ঢুকে পড়ে। তার আশঙ্কা সত্যি প্রমাণিত হয়ে গেছে, তাই শেষ হয়ে যাওয়ার পর এবার সে শেষটা দেখতে চায়। চলতে চলতে ঘ্যাঁট ভাবে, তাকে লোকজন কোনোভাবে দেখতে পাচ্ছে না তো, অবশ্যই পেলেই বা কি, যতক্ষণ না লোকে জানছে যে ঘ্যাঁট গত হয়েছে ততক্ষণ তো আর কোনো চিন্তা নেই। শুধু ধারাবাহিকতাটুকু বজায় রেখে চলতে হবে। চোখের সামনে ঘ্যাঁট এই আছে এই নেই, এটা হলেই চিত্তির। তবু নিশ্চিত হওয়ার জন্য সে কিঙ্করের চায়ের দোকানের বেঞ্চিতে একটু বসে। মিনিট 3 পরেও যখন কিঙ্কর চা দেবে কিনা ওই ধরনের কোনো কথা তাকে জিজ্ঞেস করল না, তখন সে নিশ্চিত হয়, না, তাকে কেউ দেখতে পাচ্ছে না, সে মরেছে। মৃত্যু ভাবলেই বিচ্ছেদের প্রসঙ্গ চলে আসছে, আর বিচ্ছেদ মানেই তুড়ি। ফলে ঘ্যাঁট মোটেই স্বস্তি পাচ্ছে না। সে নিজেই নিজেকে বলে, সমস্ত রাগ, অপমান, দুঃখ, ক্ষোভ এখনই খরচ করে ফেললে চলবে না। ওটা তুড়ির সামনে হবে, আর তখনই প্রকট হব আমি। জিজ্ঞেস করলে বলবো, পেলে এবার মুক্তি। হাঁটতে হাঁটতে অবধারিতভাবে পুরনো কথা ঘুরে ফিরে মনে পড়ে যায়। অরূপবাবুর কোচিং সেন্টারের সামনেটায় দাঁড়িয়ে তুড়ি একবার জিজ্ঞেস করেছিল, আচ্ছা, যদি আমাদের বিয়ে না হয় কি করবে তুমি? হরণ করব। তাতেও যদি না হয়? গলায় দড়ি দেব। শুনে অনেকক্ষণ ঘ্যাঁটের মুখের দিকে তাকিয়ে থেকে তুড়ি একসময় তার গালটা টিপে দিয়ে আদরের স্বরে বলেছিল, ইডিয়েট। তুড়ির অনেক কথাই ঘ্যাঁট বুঝতে পারত না, প্রতিক্রিয়া তো ছেড়েই দেওয়া যায়। ঘ্যাঁট তুড়ির সঙ্গে তার সম্পর্ক নিয়ে তেমন কোনো রাগঢাক করত না, যেমনটি এখন মফস্বলে অনেকেই করে থাকে। অবশ্যই তার মানে এও নয় যে ঘ্যাঁট আগ বাড়িয়ে তাদের সম্পর্ক নিয়ে লোকজনের কাছে বলে বেড়াত। তার ভাবখানা এমন ছিল যেন যেটা আছে সেটা আছেই, এবং ভীষণভাবে আছে। এখন প্রশ্ন হচ্ছে, যেটা আছে সেটা তো আছেই, তাহলে সেটাকে আবার ভীষণভাবে আছে প্রমাণ করার তাগিদটা কি? ঘ্যাঁট যেন এখন বুঝতে পারে ওই ভীষণভাবে ছিলটা ঠিক কতটা ছিল। কারা ভীষণভাবে থাকতে দিল না? প্রতাপনগরের চালকলের মালিক নীতিশ সমাদ্দারের ছেলে বিনোদ, নাকি সুলতান বাজারের হায়ার সেকেন্ডারি স্কুলের লাইব্রেরিয়ান তরুণ হোড়? তারা কি জানতো না তুড়ির সঙ্গে ঘ্যাঁটের সম্পর্কের কথা? নিশ্চয়ই জানত। তুড়ি নিজে ঘ্যাঁটের সঙ্গে তাদের আলাপ করিয়েছিল।
প্রশ্ন হচ্ছে তারপরেও তারা কি উদ্দেশ্যে তুড়ির সঙ্গে নিখাদ বন্ধুত্ব পাতাতে এতটা তৎপর হয়ে উঠেছিল? কিসের অত ফোন, ঘন ঘন মেসেজ আর তার ঘন ঘন উত্তর? তুড়িকে জিজ্ঞেস করলে সে হেসে বলতো, এটাকে কি বলে জানো? কি? সন্দেহ। ঘ্যাঁট চুপ করে যেত। এটা যে সন্দেহ নয়, একটা আশঙ্কা, সেটা ঘ্যাঁট তুড়িকে কোনোদিনও বুঝিয়ে উঠতে পারেনি। তুড়ি কখনো তাকে বলতো, তোমার বন্ধু সত্যরূপের সঙ্গেও তো আমি বহুবার কথা বলেছি, কই তাতে তো কখনো আপত্তি করনি। ছি ছি। কেন? তোমার বন্ধু হলে ছি, আর আমার পরিচিত হলে সন্দেহ? আজ বলা ভালো, এখন ঘ্যাঁটের মনে প্রশ্ন উঠছে। সেই সন্দেহই সঠিক প্রমাণিত হলো। সত্যিই তুড়ি তাকে ভালোবাসত, নাকি আর 5 জনের মতো ঘ্যাঁটও তার কাছে? দর্জি দামোদর তাকে একদিন বলেছিল, কোত্থেকে বুঝবি ছাগল, সাক্ষণই তো নিজে বুঝিয়ে চলেছিস। তুই হলি ওর জিৎ আর ও গিয়ে তো শ্রাবন্তী। এত আটা থাকলে হয়? বুঝলাম না। আরে না বলে প্রেমে অনেক কিছু বলা যায়। সপ্তাশি যদি দেখিয়ে দিস তাহলে বাজি যে হারবি, এতে আশ্চর্য কি? ঠিক কথা। আজ ঘ্যাঁটের প্রতিটা শুভাকাঙ্ক্ষীর কথা মনে পড়ছে। তুড়ির ঘ্যাঁটের সঙ্গে এই যে ধরি মাছ না ছুঁই পানি গোত্রের মেলামেশা, এটাই কি সেই তাস না দেখানোর খেলা? এক এক সময় রেগে যেত ঘ্যাঁট। তোমার আর সবার জন্য সময় আছে, শুধু আমার জন্যই নেই। অবশ্যই এই কথাটা বলবার পূর্ণ অধিকার ঘ্যাঁটের ছিল। বাস্তবিকই তুড়ি মন থেকে কতক্ষণ তার সঙ্গে সময় কাটাতে চাইতো, তা দেবা ন জানন্তি কুত ঘ্যাঁট। তাদের কথাবার্তার ছিঁড়ি ছাঁদেই তা বেশ বোঝা যেত। কখনো, আজ গানের ক্লাস থেকে বেরিয়ে পার্কে যাবে? না না, আজ সন্ধেবেলা কাকলি দিয়ে আসবে শাড়ি নিয়ে, তাড়াতাড়ি ফিরতে হবে, বাড়িতে পিসি একলা আছে। আবার কখনো, 11:30 পর ফোন করব। না না, কাল ভোরে উঠতে হবে। শেষে, খুব মিস করছি তোমায়। বাজে বকো না। এই যে যখন তখন তার সযত্নে লালিত প্রেমজ ভাবকে কিছু দৈনন্দিন এবং মামুলি বাক্য ছাপিয়ে চলে যেত, এটা ঘ্যাঁটের খুব মনে লাগত। ধরনটা যেন, ফোন রাখছি। কেন? বাবা আসছে। তা অন্য ঘরে গিয়ে কথা বলো। কি যে বলো ভাই। আজ ঘ্যাঁট বুঝতে পারছে, ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, টেকেন ফর গ্র্যান্টেড, তুড়ির কাছে সে তাই ছিল। ঘ্যাঁটের অবচেতনে কখনো এমনও মনে হতো, একে ছাড়লেই বোধহয় স্বস্তি। পরক্ষণেই ওই চোখ দুটোর কথা মনে পড়ে যেত। ও আকর্ষণ ছাপিয়ে যাবে, ঘ্যাঁটের সে ক্ষমতা ছিল না। একটা যেন অলিখিত নিয়ম স্থির হয়ে গেছিল তাদের মধ্যে। তুড়ির সমস্ত প্রয়োজনে ঘ্যাঁট থাকবে, ঘ্যাঁটের পুরো সময়টা রাখা থাকবে তুড়ির জন্য। কিন্তু উল্টোটা, সেটা কখনো হবে না। সে প্রয়োজন কখনো কখনো যাকে বলে পরিস্থিতি সবিশেষ ঘোরালো করে তুলত, যেমনটা হয়েছিল কম্পিউটার মেকানিক কার্তিকের বেলায়। তুড়ির কম্পিউটার খারাপ হয়েছিল, শীতলপুকুরের কার্তিক এসেছিল সারাতে। তারপর থেকে ঘন ঘন কম্পিউটার খারাপ হচ্ছে, আর ঘন ঘন কার্তিক সারাতে আসছে। তুড়ি কি কিছুই বুঝতে পারেনি, নাকি পেরেছিল? ঘ্যাঁট শুনে একদিন বলেছিল, এ আবার কি? তুড়ি সে কথার উত্তরে বলেছিল, জানো, ছেলেটা খুব সুন্দর গান গাইতে পারে। বাহ, গানও গেয়ে ফেলেছে? উফ, তোমার খালি এক চিন্তা, ও জানে আমাদের সম্পর্কের কথা। তা সিঙ্গেল গায় নাকি ডুয়েট? সন্দেহবাতিক কোথাকার। তুড়ি গম্ভীর হয়ে বলেছিল, আমি আমার দিক থেকে ক্লিয়ার। আর ঘ্যাঁট সেই এক চর্বিত চর্বণ কথা আবারও বোঝাতে চেয়েছিল। মানলাম, কিন্তু তোমার কি মনে হয় কার্তিকের দিক থেকে তোমারই মতো ক্লিয়ার? আশঙ্কা অমূলক প্রমাণিত হয়নি। সেই গান মাস 3 পরেই সমে এসে পড়েছিল, যখন কম্পিউটার খারাপ না হওয়া সত্ত্বেও কার্তিক শটান বাড়িতে এসে তুড়ির বাবাকে বলে বসে সে তুড়িকে বিয়ে করতে চায়। তারপর সে আরেক হ্যাপা। একটা দীর্ঘশ্বাস পড়ে ঘ্যাঁটের। সবই মানলাম, কিন্তু তা বলে একেবারে সরিয়ে দিতে পারলে আমায়? বিড়বিড় করে উচ্চারণ করে ঘ্যাঁট। একটু সচেতন হয়ে সে বুঝতে পারে তুড়িদের বাড়ি চলে এসেছে। গেটের বাইরে ইলেকট্রিক মিস্ত্রি অজয়কে তুড়ির কাকা ব্রজেন সোম বাড়িটা দেখিয়ে কিসব যেন বোঝাচ্ছেন।
ঘ্যাঁট একটু তাদের দিকে এগিয়ে আসতেই শুনতে পেল কাকা বলছেন, একদম ছাদ থেকে টুনি ঝুলিয়ে দেবে, আর দেখে নিও দুটো তারের মধ্যে যেন বেশি ফাঁক না থাকে। আর ওই কি যেন বক্স এনেছো? সে আর বলতে হবে না বাবু, আপনি কাজ দেখে পয়সা দেবেন। ঘ্যাঁট উদাস হয়ে পড়ে। খবরটা তার মানে এখনো রটেনি। রটবার কথাও নয়। কে আর এই রাত্রে বাঁশবাগানে যাবে? সে প্রকট হয়ে খবরটা জানাতেই পারে, কিন্তু কেউ বিশ্বাস করবে কি? উল্টে আবার ও কি অলক্ষণে কথা ইত্যাদি বলে টলে অশান্তি বাঁধতে পারে। দরকার নেই, এদের কপালে বেকার খরচা আছে, ঠেকাবে কে? ঘ্যাঁট দরজা পার করে বাড়িতে ঢুকে আসে। সামনেই তুড়ির বাবা। দোকান থেকে ফিরে নগেনবাবুর লুঙ্গি পরতে পরতে তাতে গিঁট দিচ্ছিলেন। তাদের বিয়ের ব্যাপারে এই ভদ্রলোকই যা একটু বাগড়া দিয়েছিলেন। বিয়ে? তা কেমন করে? গ্র্যাজুয়েট মেয়ে অমন হায়ার সেকেন্ডারিকে বিয়ে করতে যাবে কেন? শুনে ঘ্যাঁট মনে মনে বলেছিল, এই হায়ার সেকেন্ডারি তো তাও অতটুকু বিদ্যে বুদ্ধি দিয়ে একটা ডিমের ব্যবসা খুলে বসেছে, বলতে নেই 2 পয়সা খেটে কামাচ্ছে। সেই গ্র্যাজুয়েট তো 2 বারই পড়ায় আর আরেকবারই গান শেখায়। শুধু পড়াশোনা নয়, দেখতে গেলে অনেক দিক থেকেই তুড়ির থেকে ঘ্যাঁট বেশ পিছিয়ে। তুড়িদের এই দোতলা বাড়ির কাছে ঘ্যাঁটের বাড়ি 1 তলা। ময়নাবাজারে তুড়ির বাবার হার্ডওয়্যারের ফলাও দোকান, ভালো ব্যবসা। ওদিকে ঘ্যাঁটের বাবা পীতম্বরবাবু পোস্ট অফিসের সামান্য কেরানি। বাড়িতে ঘ্যাঁটের বোন আছে। এত কিছু সত্ত্বেও ঘ্যাঁট শেষমেশ তুড়ির বাবাকে মানিয়ে নিতে পেরেছিল। ভদ্রলোক বোধহয় তাঁর সততা দেখে মত দিয়েছিলেন। এই মেয়ের বাড়িকে মানানোর পদ্ধতিটা যখন চলছে তখনও বেশ অবাক হয়েছিল ঘ্যাঁট। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এ যেন শুধু তারই দায়। তুড়িকে বলায় সে হেসে বলেছিল, তুমি একাই পারবে। তুমিও একাই পেরেছ। ঘ্যাঁট এঘর সেঘর পার হয়ে সিঁড়িতে উঠতে উঠতে আবারও বিড়বিড় করে, একাই পেরেছ আমার জীবনটাকে শেষ করে দিতে। মায়ার বাঁধনটা না কাটালে বিষয়গুলো এতটা পরিষ্কার হচ্ছিল না। কিন্তু ওপরে উঠে ঘ্যাঁটের অবাক হওয়ার পালা। তুড়ি কোথাও নেই। ঘ্যাঁট এঘর সেঘর খুঁজে বেড়ায়, বারান্দায় দেখে, ছাদে ওঠে, কিন্তু কোথায় তুড়ি? দেওয়াল ঘড়ির দিকে চোখ পড়ে তাঁর। 9:30। এখন কোথায় গেল সে? আজ তো পড়ানো থাকে না, গান শেখাতে যাওয়াও নেই, কারোর সঙ্গে বেরোয়ও নি, কারণ ঘ্যাঁট বাড়িতে সবাইকেই দেখতে পাচ্ছে। তাহলে মল্লিকপাড়ার যেখানটাতে ঘোষালদের দিঘিটা রয়েছে সেই দিকে এগিয়ে চলেছে তুড়ি। ঘাট অবধি যেতে হলো না। একটা খেজুর গাছের গুড়ির পেছন থেকে আওয়াজ আসে, এই আমি এখানে। থমকে দাঁড়ায় তুড়ি, বলে, এত রাত্রে এখানে আমার সঙ্গে কি দরকার? তোমায় দেখতে ইচ্ছে করছিল, আর ভাবলাম খবরটা সামনাসামনিই দিই। এই কথার কোনো উত্তর দেয় না তুড়ি। সে এক দৃষ্টে তাকিয়ে থাকে খেজুর গাছে হেলান দেওয়া আপাদ মস্তক চাদরে ঢাকা সেই ছায়ামূর্তির দিকে। জিজ্ঞেস করে ছায়ামূর্তি, কিছু বলবে না? বলার কথা তো তোমার, তবে তাড়াতাড়ি আমায় বাড়ি ফিরতে হবে। আর কোনো চিন্তা নেই, ঘেটু সরে গেছে তোমার আর আমার মাঝখান থেকে। বিন্দুমাত্র সময় না নিয়ে বলে ওঠে ছায়ামূর্তি। আবারও কোনো কথা বলে না তুড়ি। শুধু চাঁদের আলোয় স্পষ্ট হয়ে ওঠে তার কুঁচকে থাকা ভ্রু দুটো। দিঘির মাঝখানে কি বেশ একটা ঘাই মারে, কাঁপন লাগে স্থির হয়ে থাকা জলে। জিজ্ঞেস করে তুড়ি, তোমায় কি বলল? ওকে নিয়ে আমার কখনো কোনো চিন্তা ছিল? এটা একটা প্রশ্ন হলো? আমি তো আর ঘেঁটু নই যে সব বলে বোঝাতে হবে। বিশ্বাস করো, শুধু তোমার জন্য, শুধু তোমাকে পাবো বলে আমি, তুমি? তোমার জন্য আমি সব করতে পারি। কিন্তু আমি তো আমার জন্য কখনো তোমায় কিছু করতে বলিনি। বলেছি কি? বলবে কেন? বলা কি তোমার সাজে? না বলাতেই যে তোমার। তুড়ি আবারও কিছু বলে না, চুপ করে ছায়ামূর্তির দিকে তাকিয়ে থাকে। তার চোখ দেখে বোঝা যায় না যে মনে কি চলছে।
ছায়ামূর্তি এবার গুঁড়ি ছেড়ে সামনে এগিয়ে আসে, মাথার ওপর থেকে চাদরটা সরিয়ে দিয়ে দাঁড়ায় তুড়ির সামনে। তারপর ফিসফিস করে বলে, কলকাতা থেকে অনেক দাম দিয়ে সে বিষ আনিয়েছিলাম, ঘেঁটোর অলক্ষে ওরই গ্লাসে ঢেলে দিয়েছি। এতক্ষণে সব শেষ। নিশ্চিন্তে নির্বিঘ্নে চলে গেছে ঘ্যাঁট। চমকে ওঠে তুড়ি, পিছিয়ে যায় দুপা। কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখ দুটো এখন আর রহস্যে ঢাকা নেই, তাতে জমাট বেঁধেছে এক অজানা আশঙ্কা, ভয়। সে কাটা কাটা শব্দে জিজ্ঞেস করে, তুমি তুমি মেরে ফেলেছো ওকে? তোমার জন্য, শুধু তোমার জন্য। দিঘি ছুঁয়ে আসা ফাল্গুনের বাতাস ছাপিয়ে এক পৈশাচিক স্বরে বলতে থাকে, সত্যরূপ। অনেক ঘুরেও তুড়িকে খুঁজে না পেয়ে ক্লান্ত হয়ে পড়ে ঘ্যাঁট। ভূতেরও তাহলে ক্লান্তি আসে। একটা সময় নিজেকে বোঝায় সে, কি হবে সে যদি জেনেও যায় তার মৃত্যুর জন্য তুড়ি কিভাবে দায়ী, তাতেই বা তার কি লাভ? এটা তো সত্যি যে সে তুড়িকে হারিয়ে ফেলেছে। সে এখন সমস্ত মায়ার ঊর্ধ্বে। তার কি আর প্রতিশোধ স্পৃহা মানায়? ভাবতে ভাবতে গির্জা বাড়ি পার হয়ে আসে সে। চাঁদের আলোয় হাঁটতে থাকে দিগন্ত বিস্তৃত মাঠ ধরে। তারপর ক্ষেতের আল পার হয়ে ভেসে চলে কালা সাহেবের পরিত্যক্ত কুঠির দিকে। উড়তে উড়তে গিয়ে ভাঙা জানলা গলে ঢুকে পড়ে দোতলার একটা ঘরে। ধুলোর আবরণে ঢাকা সে ঘরের চটে যাওয়া মেঝেতে শরীরটা এলিয়ে দেয় ঘ্যাঁট। আহ, শান্তি। শব্দ দুটো যেন নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে তার। শুধু একটাই প্রশ্ন মননে দাগ কাটতে থাকে, তাকে ঘিরে রয়েছে কি প্রসন্নতা নাকি বিষণ্ণতা? আর ভাবতে পারে না ঘ্যাঁট, ঘুমিয়ে পড়ে। অনেক ভোরে সেই যখন দিনমণির আলো জানলা দিয়ে ভেতরে ঢুকে তার মুখে এসে পড়ে, তখন ঘুম ভেঙে যায় ঘ্যাঁটের। একটা আড়মোড়া ভাঙতে গিয়ে সচেতন হয়ে ওঠে সে। একটা হাত তাঁর বুকের ওপর। সন্তর্পণে পাশ ফিরে ঘ্যাঁট দেখে একটা মেয়ে, তুড়ি, তাকে জড়িয়ে শুয়ে ঘুমোচ্ছে। চমকে ওঠে ঘ্যাঁট, এ কি, তুড়ি এখানে এলো কি করে? তাকে খুঁজেই বা পেল কি করে? তাহলে কি ঘ্যাঁট মরেনি? প্রশ্নের ঢেউ ভিড় করে আসে তার মনে। তাহলে কি কাল রাত্রে সমস্ত ব্যাপারটাই স্বপ্ন? ঘ্যাঁট তাকিয়ে থাকে চোখ বন্ধ করে শুয়ে থাকা তুড়ির মুখের দিকে। কি স্নিগ্ধ! গত রাত্রের সমস্ত মান অভিমান যেন মুছে যায় তার মন থেকে। কিছুক্ষণ সময় এমনিই কাটে। শেষে এক সময় আলতো করে তুড়ির হাতটা তার বুক থেকে সরাতে যায় ঘ্যাঁট, কিন্তু পারে না। তুড়ি আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে তাকে। ঘুম জড়ানো গলায় চোখ বন্ধ করেই বলে ওঠে, আর কিছুক্ষণ। ঘ্যাঁট কাঁপা গলায় জানতে চায়, কিন্তু তুমি এখানে? তুড়ি আরও ঘেঁষে আসে ঘ্যাঁটের দিকে। এভাবে আঁকড়ে ধরা বোধহয় এই প্রথম। তারপর আস্তে করে বলে, তুমি চলে যাবে আর আমি মেনে নেব? ঘ্যাঁট এ প্রশ্নের কোনো জবাব দিতে পারে না। কোনো জবাব তুড়ির কাছ থেকে চায়ও না। সে ততক্ষণে দেখতে পেয়েছে যে ফর্সা হাতটা তার বুকের ওপর পড়ে রয়েছে তার কবজিতে একটা গভীর কাটা দাগ, আর তার চারপাশটা জুড়ে এখনো রক্ত জমাট বেঁধে রয়েছে। শুনছিলেন বিতান শিকদারের লেখা হোঁচট খাওয়ার পরে। আমরা এই গল্পটি নিয়েছি আনন্দ পাবলিশার্স দ্বারা প্রকাশিত 12টি প্রেমের গল্প এই বইটি থেকে। ঘ্যাঁটের ভূমিকায় অরিত্র, সত্যরূপ সৌভিক ভট্টাচার্য, তুড়ি নীলাঞ্জনা, তুড়ির বাবা অরুণাভ মিত্র, তুড়ির কাকা শান্তনু দাশগুপ্ত, তারাপদ খুড়ো শুভজিৎ, চটুল রীত, দর্জি দামোদর সৌভিক ঘোষ, মিস্ত্রি অমল বাগ, কথক সৌভিক, আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ,
সমগ্র পরিচালনায় অভিষেক এবং সূত্রধর আমি কোহেলি। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন হোঁচট খাওয়ার পরে। আনন্দ পাবলিশার্সকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস FM-এ।